মানডে নাইট র শেষ হয়েছে এবং পুরা শোতে কি হয়েছে সবকিছু আপনাদের ডিসকাস করব। আপনারা জাস্ট আমার ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। যদি শোয়ের কিক অফের কথা বলি এবং সেটা কিক অফ করা হচ্ছে অ্যাডাম পিয়ার্স এবং সে মিডলে দাঁড়িয়েছিল এবং তার পাশে ছিল উমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। প্রথমে সে ইন্ট্রোডিউস করে বিয়াঙ্কা ব্লেয়ারকে, রিয়া রিপ্লি এবং ইউস্কেও আসে। আর রিয়া রিপ্লিকে সে একটু অন্যভাবে ইন্ট্রোডিউস করেছে, বলে রিয়া রিপ্লি জাজমেন্ট ডের মেম্বার এবং সে জাজমেন্ট ডেকে রিপ্রেজেন্ট করতেছে। আর আমরা কিন্তু সবাই জানি সে একটা সময় জাজমেন্ট ডেতে ছিল বাট এখন নেই। বাট অ্যাডাম পিয়ার্স আজকে শুরুতেই বচ করে ফেলেছে। আমার কাছে এটা অনেক বেশি অদ্ভুত লেগেছে, শো স্টার্টিং এ এমন বচ করা উচিত হয়নি। তারা তিনজন তো রিং এর মধ্যে আসার অ্যাডাম পিয়ার্স একটু টাইম নষ্ট করেনি। সে বলে সবকিছু করেছো তোমরা, অনেক নাটক করেছো, আমি এই ড্রামা পছন্দ করি না। আর এই নাও কন্ট্রাক্ট, এই ম্যাচটাকে আমরা ট্রিপল থ্রেট ম্যাচ করব। বিয়াঙ্কা ব্লেয়ার, ইউএসকে এবং রিয়া রিপ্লি এই তিনজন এই উইমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য কম্পিট করবে রেসলমেনিয়াতে। এবং সে যখন কন্ট্রাক্টটা দেয় তখনই বিয়াঙ্কা ব্লেয়ার মাইক নেয় এবং বলে আমি জানি এই ম্যাচটা হবে, আমরা তিনজন এখানে আছি, বাট সবচেয়ে বড় বিষয় হচ্ছে এলিমিনেশন চেম্বার ম্যাচ কিন্তু আমি জিতেছি। আর এই ট্রিপল থ্রেট ম্যাচ জিতা আমি ডিজার্ভ করি এবং এই ম্যাচটা আমি জিতবই। বাট আমি একটা জিনিস বলবো, এইখানে কিভাবে যেন রিয়া রিপ্লি চলে আসলো। আর তোমাদের সবার জাস্ট রিয়া রিপ্লি হতে হবে, তাহলেই তুমি যে কোনো ম্যাচে আসতে পারবে। বেসিক্যালি সে একটা অ্যাঙ্গেল দিচ্ছে, মানে এখানে পলিটিক্স করেছে রিয়া রিপ্লি। আর নোটিস করার বিষয় শুধু ইউরোপে না, বিয়াঙ্কা ব্লেয়ারকে এখানেও বু দেওয়া হচ্ছিল। সামথিং ইজ রিয়েলি রং, অথবা ফ্যান চাচ্ছে বিয়াঙ্কা ব্লেয়ারকে যেন হিল টার্ন করানো হয়। আর রিয়া রিপ্লির এগেনস্টে সে যে কথাগুলো বলতেছিল অ্যাকচুয়ালি ভ্যালিড ছিল, বাট রিয়া রিপ্লিকে উল্টো চেয়ার দেওয়া হচ্ছিল। দুইজনই দুইজনের এগেনস্টে ব্যাক অ্যান্ড ফোর্থ করে এবং রিয়া রিপ্লি কন্ট্রাক্ট সাইনিংটা করে, দেন বিয়াঙ্কা ব্লেয়ারও করে ফেলে। বাট যখন ইউএসকে সাইন করবে তখন সে মাঝখানে চলে আসে দুইজনকে সাইড করার জন্য, বাট রিয়া রিপ্লি এবং বিয়াঙ্কা ব্লেয়ার তাকে ধাক্কা দিয়ে আবার সরায় দেয়। আর এটা আমার কাছে অনেক বেশি ডিসরেসপেক্টফুল লেগেছে। এখানে তো ইউএসকে সাইড হয়ে যায়, দুইজন ফেস টু ফেস হয়, ইউএসকে আপসেট হয়ে এখান থেকে চলে যায়, বাট তার তো কন্ট্রাক্ট সাইনিং করতে হবে। সে রিং সাইড থেকে স্প্রিং বোর্ড জাম্প মারে এবং দুইজনের উপর ড্রপ কিক মারে, দুইজনকে সাইডে ফালিয়ে সে কন্ট্রাক্ট সাইনিং করে এবং আপার হ্যান্ড আজকে ইউএসকে পায়। আর আমাদের যে কারেন্ট ওয়ার্ল্ড উইমেন্স চ্যাম্পিয়ন, সে কারেন্টলি ডিফেন্ড করবে রিয়া রিপ্লি এবং বিয়াঙ্কা ব্লেয়ারকে রেসলমেনিয়াতে। আর এদের ম্যাচ অ্যানাউন্স হয়ে গিয়েছে, একদম সেট হয়ে গিয়েছে। এটা খুব ভালো ম্যাচ আর বিল ডাব্লিউডাব্লিউ খুব ভালোভাবে করেছে। জাস্ট দেখতে হবে এই ম্যাচে কে জিতে। এরপর আমরা ব্যাকস্টেজ একটা জাজমেন্টের সেগমেন্ট দেখি, কারণ রিয়া রিপ্লিকে কিন্তু মেনশন করা হয়েছিল এবং বলেছিল যে সে জাজমেন্টের মেম্বার। তো সোজা আমরা সেখানে চলে গেলাম এবং এখানে দেখা যাচ্ছিল রিফট, ফিন বেলার এবং ডমিনিক মিস্টেরিওর মাঝখানে। এবং আপনারা জানেন এদের যে ম্যাচ এটা অলরেডি সেট হয়ে গিয়েছে। আর অ্যাডাম পিয়ার্স মানডে নাইট র হওয়ার আগে সোশ্যাল মিডিয়াতে অ্যানাউন্স করে দিয়েছে ফেটাল 4 ম্যাচ হবে। আর সেখানে ফিন বেলার, ডমিনিক মিস্টেরিও, প্যান্টা এবং ব্রন বেকার থাকবে ইন্টারকন্টিনেন্টাল টাইটেলের জন্য। এবং এদের সেগমেন্টটা এই রিলেটেড ছিল। তো লিভ মর্গান বলে যে আমাদের কাছে সুযোগ আছে এবং জাজমেন্ট ডেতে যেন আবার টাইটেল চলে আসে, তুমি জিতো অথবা তুমি জিতো, মানে ডমিনিক মিস্টেরিও এবং ফিন বেলারকে বলে যে জিতবে সেটা ভালো, কিন্তু সে একটু বেশি চায় ডমিনিক মিস্টেরিও যেন টাইটেলটা জিতে। আর ফিন বেলার কথা বলতে বলতে ডমিনিক মিস্টেরিওকে রোস্ট করে ফেলে এবং সে বলে তুমি এমনটা, তুমি অমনটা, তুমি কিছু করতে পারো না। আর দেখা যাবে কে জিতবে। বাট পরে সে লাইট ওয়েতে বলে সমস্যা নয়, মজা করবো আমরা। আর আজকে তোমার যেহেতু ম্যাচ আছে, আজকে তোমার প্রুফ করতে হবে যে তুমি কেমন। এরপর আমরা ম্যাচ দেখি বেইলি ভার্সেস লাইলা ভারকেরিয়ার মধ্যে এবং তাদের ম্যাচ হয় ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য। এবং আপনাদের তো বলেছি এটা দুইজন উইমেন্স কন্ট্যাক্ট ম্যাচের জন্য স্ম্যাকডাউনে কম্পিট করবে। তো রতে তারা একজন আরেকজনকে ফেস করে। আর লাইলা ভারকেরিয়া আজকে ডিফেন্ড করে তার আইসি টাইটেল। ম্যাচের কথা যদি বলি, ব্যাক অ্যান্ড ফোর্থ অ্যাকশন একটা ম্যাচ ছিল। দুইজন সুপারস্টার একজন আরেকজনের উপর একদম চড়ে বসেছিল। কখনো লাইলা ভারকেরিয়া বেইলিকে মারতেছিল, কখনো বেইলি লাইলা ভারকেরিয়াকে মারতেছিল। আর যদি ইনরিং কেমিস্ট্রির কথা বলি, খুবই ভালো ছিল দুইজনের। আর ম্যাচের এন্ডের সিকোয়েন্স আপনাদের বলি, পুরো ম্যাচে তো ক্রাউডরা একদম চুপচাপ ছিল, এন্ডে একটু এক্সাইটেড হয়ে যায় এবং এন্ডে টর্নেডো ডিডিডি মারে লাইলা ভারকেরিয়া বেইলিকে, তারপরে ফিশারম্যান সুপ্লেক্স মারে। বাট বেইলি কাউন্টার করে ফেলে একটা সাবমিশনে। দেখে মনে ছিল লাইলা ভারকেরিয়া অলমোস্ট ট্যাপ আউট করে ফেলবে, বাট বেইলি নিজে রাগ করে তাকে ছেড়ে দেয়। এরপরে আবার বেইলি যখন তাকে ফিনিশার মারার জন্য উঠায় তখনই কাউন্টার করে ফেলে লাইলা ভারকেরিয়া এবং রোল আপ করে তাকে পিন করে ফেলে। যদি এই ম্যাচের কথা বলি, লাইলা ভারকেরিয়া তো জিতে ফেলেছে, বাট বেইলিকে উইক দেখানো হয়নি। এবং ম্যাচটা শেষ হওয়ার পর লাইলা ভারকেরিয়া হ্যান্ডশেক করার চেষ্টা করে, বাট বেইলি হ্যান্ডশেক করেনি। হ্যান্ডশেক না করে বেইলি তাকে হাক করে। এরপরে আমরা ইন্টারভিউ দেখি এজে স্টাইলের। আপনারা
আপনারা জানেন এজে স্টাইল লোগান পলকে ফেস করবে রেসলমেনিয়াতে, এর জন্য তার ইন্টারভিউ হয়। এজে স্টাইল বলে যে আমার কাছে এক্সপিরিয়েন্স আছে এবং তুমি দেখো আমি তোমাকে কিভাবে রেসলমেনিয়াতে হারিয়ে দেই। আর এর মধ্যে ক্যারিয়ান ক্রস তাকে ইন্টারাপ্ট করে। আমি বলবো ক্যারিয়ান ক্রসের ক্যারেক্টার কি সেটা আমি কখনোই বুঝতে পারি না এবং সে মানডে নাইট রতে বা ডাব্লিউডাব্লিউ তে কি করতেছে সেটাও আমি বুঝি না। ক্যারিয়ান ক্রস বলে আমি চাই তুমি যেন বিট করো লোগান পলকে এবং তুমি যেন রেসলমেনিয়াতে জিতো এবং তোমার যে রূপ সেই সাইডটা যেন আমি দেখতে পারি। এজে স্টাইল বলে যে তোমার আরেকটা সাইড দেখা উচিত না, এক কাজ করো নেক্সট মানডে নাইট রতে আসো আমরা ম্যাচ করি এবং এদের নেক্সট মানডে নাইট রয়ের জন্য ম্যাচটা কনফার্ম হয়ে যায়। এরপর আমরা ম্যাচ দেখি LWO ভার্সেস আমেরিকান মেড অ্যান্ড এল গার্ডে আমেরিকানোর মধ্যে। এখানে রিং সাইডে রে মিস্টেরিও ছিল। যদি ম্যাচের কথা বলি ম্যাচটা অনেক ভালো ছিল, হাই ফ্লাইং অনেক মুভস ছিল আর এটা একটা ডিসেন্ট ম্যাচ ছিল, নর্মাল বলতে পারেন। এছাড়াও এই ম্যাচে প্রত্যেকটা সুপারস্টার খুব ভালোভাবে ইনভলভ হয়েছে, আপনারা গিয়ে এই ম্যাচটা দেখে আসতে পারেন। আর যদি লাস্টের কথা বলি এন্ডে রে মিস্টেরিওকে হেডবাট মারে আর এখানে কিন্তু মাস্কে স্টিল কিছু লাগিয়েছিল সেটা দিয়েই রে মিস্টেরিওকে মারে এবং রে মিস্টেরিও ব্যথা পায়। আর এই ম্যাচটা জিতে যায় হচ্ছে আমেরিকান মেড এবং এল গ্র্যান্ডো আমেরিকানো। এরপর আমরা লিভ মর্গান এবং রিকেল রড্রিগেজের ইন্টারভিউ দেখি আর এদের যে একটা গন্টলেট ম্যাচ হবে সেটাই তারা অ্যাড্রেস করে। তো লিভ মর্গান বলে যে যারাই আছে ভালো টিম কিন্তু আমাদের থেকে বেটার না। এরপরে যে ইন্টারভিউ নিচ্ছিল সে আরেকটা টিমের নাম বলে ঠিক আছে কিন্তু আমাদের থেকে বেটার না এবং এভাবে বলতে বলতে লাস্টে বলে আমাদের থেকে বেটার কেউই না আর আমরা রেডি আছি তাদেরকে ফেস করার জন্য। এরপর একটা ইম্পর্টেন্ট সেগমেন্ট আসে চেলস এবং গুন্থারের মধ্যে আর এদের ম্যাচের হাইপ এই সেগমেন্টে আরো বেশি বেড়ে গিয়েছে। আমরা এর আগের সপ্তাহে কি দেখেছি, গুন্থার যেভাবে মেরেছে জিমি উসোকে, জেউসের সামনে একদম ব্লাড বের করে ফেলেছে। তারপর থেকে কিন্তু কাহিনী একদম চেঞ্জ। গুন্থার প্রথমে আসে এবং তার ফেস এক্সপ্রেশন দেখবেন, দেখে বোঝাই যাচ্ছিল সে খুব খারাপ লোক। এরপরে সে কথা বলার পর জেউসও চলে আসে এবং পুরা এরিনা ইট করে কিন্তু সে একটা কথাও বলেনি, মানে ইট করেনি। বাট গুন্থারকে দেখা যাচ্ছিল সে খুব এনজয় করতেছে জেউসের এন্ট্রান্সকে। জেউসও রিং এর মধ্যে আসে এবং মাইক নিয়ে একদম সিরিয়াস ফোকাস, মানে লেজার ফোকাসের মতো সে কথা বলে। জেউসও বলে আমি তোমার কাছে ডাইরেক্ট কোশ্চেন করতে চাই, তোমার কাছেও তো মা আছে। এবং এই কথাটা শুনে গুন্থার বলে এটা কেমন কথা, মানে সে চিন্তা করে আর কি, সে বলে না। তার হাতে মাইক ছিল বাট সে মাইকটা ড্রপ করে দেয়। জেউসও বলে তুমি তোমার মার সাথে কেমন ভাবে কথা বলো, কি কথা বলো, আর তুমি তোমার ঘরে যে মানুষ তাদের সাথে কিভাবে কথা বলো, অবশ্যই তাদের সাথে এনজয় করো তুমি। আর তুমি কি জানো রিসেন্টলি তুমি অ্যাটাক করার পর আমার মা আমাকে কি কোশ্চেন করেছে, আমাকে বলে যে আমার ছেলে হসপিটালে কেন আর তুমি তাকে কেন প্রোটেক্ট করনি। মানে জিমি উসো তো ইনজুরিতে পড়েছে আর জেউসও কোনো প্রোটেক্ট করতে পারেনি, এটাই তার মা জিজ্ঞেস করে। এবং জেউসও বলে যে তুমি জানো আমি কি অ্যান্সার দিয়েছি, বলে আমি গুন্থারকে দেখে ভয় পেয়েছিলাম, সত্য বলতে আমি আমার মাকে সত্যটাই বলেছি এবং আমি তোমাকে সেই সময় ভয় পেয়েছিলাম। আর ইউ নো হোয়াট গুন্থার, এখন আমি তোমাকে ভয় পাই না, কারণ তুমি আমাকে সেই জিনিসটা দেখার জন্য ফোর্স করেছো যেটা আমি দেখার জন্য প্রস্তুত ছিলাম না। বাট আমি যখন আমার ভাইকে দেখেছি যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি তার মাথা দিয়ে রক্ত পড়তেছে বা রক্ত বের হচ্ছে, তাই এখন আমি তোমার জন্য সবচেয়ে বড় প্রবলেম হব। এবং বলে আমি তোমাকে প্রমিস করতেছি রেসলমেনিয়াতে তুমি তোমার ফ্যামিলিকে গুড বাই বলে আসবা এবং আমি আমার ফ্যামিলিকে লাস্ট কথা বলে আসবো। আর রেসলমেনিয়াতে তুমি যেই জেউসোকে ফেস করবা সেটা ইটের জেউসো থাকবে না, আর সেটা এমন একটা জেউসো হবে সেটা নিজেকেও চিনবে না এবং নতুন একটা রূপ নিয়ে আসবে যেটা হয়তো শেষ করবে গুন্থারকে এবং জিতে ফেলবে WWE হেভিওয়েট চ্যাম্পিয়ন। এবং জেউসোর কথা দেখে বোঝা যাচ্ছিল সে যেহেতু বলেছে যে আমি সবার কাছে মাপ চাবো এবং আমার যে গড তার কাছেও মাপ চাবো, বিকজ আমি তোমাকে এমন অবস্থা করব সেটা আমি নিজেও জানি না কি করব। এক কথায় সে লিমিটস ক্রস করে ফেলবে। আর যেভাবে সে কথা বলতেছিল এটা তো শিওর তাদের হাইপ আরো বেড়ে গিয়েছে। আপনাদের এই সেগমেন্টটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর নিউ ডে এবং ওয়ারিয়র্স এর মধ্যে ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ হয় এবং ম্যাচের যদি অ্যাকশন বলি সেটা খুব ভালো ছিল। বাট জেভিয়ার রুডস ম্যাচের এন্ডে ওয়ারিয়র্স এর উপর স্টিল চেয়ার দিয়ে অ্যাটাক করে, বাট এরপরে কি হয় আইভারি তার উপর অ্যাটাক করে ফেলে। আর এটা একটা ট্যাগ টিম ম্যাচ ছিল আর ডিসকোয়ালিফিকেশনে নিউ ডে ম্যাচটা জিতে যায়, বাট টাইটেলটা রিটেন করে ফেলা হচ্ছে ওয়ারিয়র্স। আমার মনে হয় সামনে গিয়ে WWE এদেরকে বুক করবে আর রেসলমেনিয়াতে হয়তো এদের জন্য মানে ম্যাচ প্ল্যান করে রেখেছে। এরপরে ম্যাচ হয় প্যান্টা ভার্সেস ডমিনিক মিস্টেরিওর মধ্যে আর প্যান্টা এবং ডমিনিক খুব ভালো একটা রেসলিং ম্যাচ আজকে রেসেল করেছে। ম্যাচের একটা কি মোমেন্ট ছিল, প্যান্টাকে ডমিনিক মিস্টেরিও মেস্টেকেন ডিস্ট্রয়ার মেরেছে আর এই যে
মেক্সিকান ডিস্ট্রয়ার সেটা খুব ডেঞ্জারাস ছিল এবং ম্যাচের মধ্যে লেটস গো ডম চ্যান হচ্ছিল। সত্য বলতে ডমিনিক মিস্টেরিও যখন ফার্স্ট টাইম রে মিস্টেরিওর সাথে এসেছিল, মানে ফেস টার্ন ছিল, তখন তাকে নিয়ে টুকটাক এরকম চ্যান হতো। এবং ম্যাচের কথা যদি বলি, এইখানে কিন্তু লাস্টে গিয়ে প্যান্টা ম্যাচটা জিতে যায়। তারপর ম্যাচের শেষে কার্লিটো তার উপর অ্যাটাক করে, মানে প্যান্টার উপর। আর এর মধ্যে ব্রন ব্রেকার চলে আসে, কারণ তাদের ফেটাল ফোর ওয়ে ম্যাচ হবে রেসেলমেনিয়াতে। ব্রেকার আসে এবং এমন ভাবে ভালুকের মতো স্পেয়ার মেরেছে, দেখে মনে হচ্ছিল তার বুকের খাঁচা ভেঙেই ফেলবে। সবসময় বলি ব্রন ব্রেকারের যে স্পেয়ার সেটা সবসময় স্ট্রংই থাকে। এরপর রিং এর মধ্যে আসে, সে ডমিনিক মিস্টেরিওকে মারে, দেন প্যান্টাকে মারে। তারপরে সে যখন তার টাইটেলটা উঠায় এবং সে ফিল করে যে আমি তো সবাইকে মেরেছি, বাট পেছন থেকে একজন আসে আর সেটা হচ্ছে ফিন বেলার। আর ফিন বেলার তাকে মেরে আপার হ্যান্ড নিয়ে নেয়। যখনই সে টাইটেলটা নেয় এবং দেখে ব্রন ব্রেকার আবার তার উপর অ্যাটাক করতে চলে আসে, বাট এখানে ফিন বেলার সরে যায় এবং ডমিনিক মিস্টেরিওকে দেখতেছিল, বাট সে ডমিনিক মিস্টেরিওকে হেল্প করেনি, সেফলি সেখান থেকে চলে যায়। আমার কাছে মনে হয় ফিন বেলার চান্স এখানে সবচেয়ে বেশি টাইটেলটা জেতার। আপনাদের কার জেতার চান্স বেশি মনে হয় আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর রোমান রেইন্সকে কনফার্ম করা হয় সে নেক্সট মানডে নাইট রতে আসবে এবং এটা কিন্তু রেসেলমেনিয়ার লাস্ট মানডে নাইট র। আর আজকে মানডে নাইট রতে কিন্তু রোমান রেইন্স ছিল না। দেখি এর পরের মানডে নাইট রতে এসে রোমান রেইন্স কি করে। এরপরে চ্যাট গেবল অ্যানাউন্স করে এবং সে বলে যে রে মিস্টেরিওর সাথে ম্যাচ হবে, মানে তারই তো ম্যাচ হবে। এবং এর মধ্যে পেছন থেকে চলে আসে পল হেমেন। আর পল হেমেন যেহেতু ফাইনালি অ্যাপিয়ারেন্স করেছে এবং সময় হচ্ছে মেইন জিনিসের, এবং পল হেমেন সোজা ক্লিয়ার করে তার ফেভারের বিষয়। প্রথমে সে বলে আমি রোমান রেইন্সের সাথে লয়াল আছি এবং হাতটা জোরে সে অ্যাক্টিং করে, মানে তার যে অ্যাক্টিং লেভেল সেটা আপনারা জানেনই সে কিভাবে অ্যাক্টিং করতে পারে। এরপরে সে বলে আমি সিএম পাঙ্কের সাথেও লয়াল আছি। রোমান আমার ট্রাভেল চিফ এবং সিএম পাঙ্ক আমার বেস্ট ফ্রেন্ড। আর তারা দুজন যেহেতু আমার কাছের লোক, এমন না যে আমি একজনের জন্য লয়াল আরেকজনের জন্য লয়াল না। আর এইসব কথা বলে যখন সে কন্টিনিউ করবে তখনই মাঝখানে চলে আসে সেথ ফ্রিকিং রলিন্স এবং সে আসার পর একদম ব্রেন ওয়াশ করে পল হেমেনকে। বলে তুমি এমন ভাবে বলতেছো যে তুমি কারোর জন্যই ডিসলয়াল না, আর সত্য বলতে তুমি দুইজনের জন্যই ডিসলয়াল। আর সত্য বলতে এখানে কেউ কারো ফ্রেন্ড না। তুমি যদি দেখো রোমান রেইন্স তোমাকে ইউজ করেছে এবং বলে তোমার জন্য আমি খুব খারাপ ফিল করি পল হেমেন। এবং বলে রেসলমেনিয়া 40 তে রোমান রেইন্স হেরেছে, তারপরে কি হয়েছে, রোমান তোমাকে ছেড়ে চলে গিয়েছে। আর ছেড়ে গিয়ে কার হাতে রেখে গিয়েছে, সোলো সিকার হাতে। আর সোলো সিকার ব্লাডলাইন যখন তোমার উপর অ্যাটাক করেছিল, টর্চার করেছিল, তখন কি রোমান রেইন্স এসেছিল? পল হেমেন এখানে অ্যান্সার দেয় যে না। এখানে পল হেমেন এগ্রি করে সেথ রলিন্সের সাথে। এরপরে সেথ রলিন্স সিএম পাঙ্কের উপর আসে এবং বলে 10 বছর আগে যখন সিএম পাঙ্ক এই কোম্পানিকে ছেড়ে চলে গিয়েছিল তখন কি সে তোমার বিষয় চিন্তা করেছিল? সে কিন্তু কোম্পানির সাথে সাথে তোমাকেও ছেড়ে চলে গিয়েছিল। এছাড়াও সে বাইরে থেকে কোম্পানিকে ডিস্ট্রয় করার চেষ্টা করেছে। আর এই কোম্পানিকে কিন্তু তুমি বিল্ড করতে অনেক বেশি অবদান রেখেছো, আর তোমার বেস্ট ফ্রেন্ড এই কোম্পানিকে ধ্বংস করতে চেয়েছে। এত কিছু করার পর কি সিএম পাঙ্ক তোমার বিষয় চিন্তা করেছিল? পল হেমেন বলে যে না। এরপর সে বলে যখন সে এসেছে সে কি তোমার কারণে এসেছে? অ্যান্সার হচ্ছে না। এরপর সেথ রলিন্স বলে ওয়ার গেমের কথা, বলে তুমি এবং সিএম পাঙ্ক ওয়ার গেমকে খুব হাইপ করো, তো সেটার বিষয়ে কথা বলা যাক। প্রথমত সিএম পাঙ্ক কি অরিজিনালি সাপোজ ছিল সে রোমান রেইন্সের টিমে আসবে? সিএম পাঙ্ককে কি প্রথমে অ্যাপ্রোচ করা হয়েছিল? পল হেমেন অ্যান্সার দেয় যে না। এবং সেথ রলিন্স বলে প্রথমে অ্যাপ্রোচ করা হয়েছে সেথ রলিন্সকে। সেথ রলিন্স না করার পর তারপরে যে লাস্ট অপশন ছিল সেটা হচ্ছে সিএম পাঙ্ক। এবং পল হেমেনকে বলে সিএম পাঙ্ক যখন লাস্ট অপশন ছিল সে কি ডিরেক্ট হ্যাঁ বলেছে যে পল হেমেন তুমি আমার ফ্রেন্ড, তোমার কথা আমি শুনবো, তোমাকে হেল্প করব? অ্যান্সার হচ্ছে না। সে তোমার কাছে ফেভার চেয়েছে এবং তার যে একটা ফেভার, তার যে একটা মতলব, সেটার জন্যই সে তোমার সাথে হাত মিলিয়ে রোমানের টিমে জয়েন করেছে। লাস্টে বলে যে এখানে কোনো ফ্রেন্ড নেই কেউ কারো, এইসব তুমি পল হেমেন ভুলে যাও। এখানে সেথ রলিন্স সিএম পাঙ্কের ওয়ার্ডসে বলে যে সিএম পাঙ্ক ইজ হিয়ার টু মেক মানি নট টু মেক ফ্রেন্ডস। এখানে পল হেমেনের যত লাইন ছিল, লয়াল, ডিসলয়াল, ট্রাইবাল চিফ, বেস্ট ফ্রেন্ড, সবকিছুই কিন্তু সেথ রলিন্স রুন করে দিয়েছে। সেথ রলিন্স বলে একটাই রাস্তা আছে, তুমি এদের মাঝখান থেকে চলে যাও আর এটা তোমার জন্য বেস্ট হবে। আর এখানে কিন্তু পল হেমেন না করতেছিল, তো বলে যে তুমি যদি এটা না করতে পারো তাহলে আমি তোমার হেল্প করতে পারি, এবং বলে একটা স্টম্প মারবো, তুমি এখান থেকে চলে যাবা। আর এটা বলার পর সেথ রলিন্স আস্তে আস্তে টেস্ট করতেছিল পল হেমেনকে। পল হেমেনকে ধাক্কা দিচ্ছিল, পল হেমেনের গালে ধাক্কা দিচ্ছিল এবং আস্তে আস্তে কিন্তু থাপ্পড়ও দিচ্ছিল। কিন্তু এরপরে পল হেমেন চার্জ হয়ে যায় এবং বলে আরেকবার আমার গায়ে হাত দিবে না। এবং রলিন্স আরো বেশি ধাক্কা দেয় এবং ধাক্কা দিয়ে কর্নারে নিয়ে যায় রিং এর। আর তখনই থিম সং প্লে হয়ে যায় সিএম পাঙ্কের এবং সিএম পাঙ্ক আসে সেভ করতে। সে রলিন্সের উপর অ্যাটাক করে, স্টিল স্ট্যাপে যায় এবং মনে হয় সে হয়তো স্টম্প মারবে, কিন্তু রলিন্স এখান থেকে বের হয়ে রিং এ চলে যায়। সিএম পাঙ্ক যখন ভিতরে যায় তখনই সুযোগ পেয়ে সেথ রলিন্স তাকে স্টম্প মারে
বলে আর তখনই সিএম পাঙ্কে চেক করতে চলে যায় পল হেমেন এবং পল হেমেন স্টম্পের যে পজিশন সেভাবেই ছিল আর স্যাথ রলিন্স এই সুযোগে স্টম্প মারতে যায় বাট তখনই স্যাথ রলিন্স আবার নিজেকে আটকায় ফেলে। পল হেমেন একদম ভয় পেয়ে যায়, এমন ভাবে অ্যাক্টিং করতেছিল দেখে মনে হচ্ছিল পল হেমেন হার্ট অ্যাটাক করে ফেলবে। এরপরে স্যাথ রলিন্স বলে নাও ইউ ও মি ইউর ফেভার, মানে পল হেমেনের স্যাথ রলিন্সকে একটা ফেভার করতে হবে। আর এটা কি সেই ফেভার যেটা নিয়ে আমরা প্রায় কথা বলে আসতেছি। আর পল হেমেন কি রেসেলমিনিয়াতে স্যাথ রলিন্সকে হেল্প করবে আর লাস্টে গিয়ে কি তাকে জয়েন করবে? এটা কেন? কারণ পল হেমেন কিন্তু কারোর জন্যই লয়াল না। আপনারা এটার উপর কেমন চিন্তা করেন এবং রটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।